আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের ম্যাচটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে কার্লো আনচেলত্তির মতো একজন ট্যাকটিশিয়ান এবং ম্যানেজমেন্ট কোচ কিন্তু অলরেডি ব্রাজিলে নিয়োগ হয়েছে এবং এর সাথে তার ছেলে ডেভিড আনচেলত্তি কিন্তু ব্রাজিলে নিয়োগ হয়েছে, যে কারণে ব্রাজিল টিমটা এখন হতে পারে বিশ্বের অন্যতম সেরা টিম, যেটা ছিল পূর্বে তাদের ইতিহাস বলে যে ব্রাজিল টিম একসময় নাকি ফুটবল বিশ্বে রাজত্ব করতো। ঠিক তেমনই মাঝখানে তাদের খেয়ে হারিয়ে ফেলেছিল এবং 2002-এর পরে তারা কিন্তু কোনো বিশ্বকাপ জিততে পারে নাই। সেক্ষেত্রে এবার আশাবাদী তারা, যে ব্রাজিল সমর্থকরা আশাবাদী যে এবার হয়তো বা ব্রাজিল ভালো কিছু করতে যাচ্ছে, যেখানে কার্লো আনচেলত্তির মতো কোচ তারা নিয়োগ করতে পেরেছে। এবং কার্লো আনচেলত্তি আসার পরে প্রথম ম্যাচ ইকুয়েডরের সাথে ড্র করার পরে কিন্তু দ্বিতীয় ম্যাচটা ছিল এটাই হোম গ্রাউন্ডে, এবং তারা ব্রাজিলের যে স্কোয়াডটা ছিল এবং যে প্লেয়ারগুলো কার্লো আনচেলত্তি দলে ইনক্লুড করেছিল, সেখানে যদি আপনারা কিছু তাকান সেখানে দেখতে পাবেন যে আজকে বেশ কয়েকটা পরিবর্তন এনেছিলেন, যেখানে তিনি মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ড জোনে কিন্তু তিনি লেফট এবং রাইট মিডফিল্ডার হিসেবে কিন্তু মার্তিনেল্লি এবং এই পাশে রাফিনাকে তিনি ইউজ করেছেন। যেখানে মিডফিল্ডার শুধুমাত্র দুজনকে ইউজ করেছেন, সেটা হচ্ছে ক্যাসমিরো এবং গুয়েমারেসকে তিনি ইনক্লুড করেছেন, যেখানে তিনি গার্সনকে কিন্তু হাফ টাইমে পরে নামিয়েছেন। এছাড়াও যদি আপনি খেয়াল করেন সেখানে আলেক্সান্দ্রো বারবার কিন্তু ফল করতেছিল, যে কারণে হাফ টাইমের পরে তিনি যে সাবস্টিটিউট নামিয়েছিলেন সেখানে কিন্তু আলেক্সান্দ্রোকে কিন্তু তিনি ফার্স্টে উঠিয়েছিলেন। ব্রাজিলের এই সাবস্টিটিউটের কথা যদি আমি বলি, যেখানে ব্রাজিল কিন্তু হাফ টাইমের পরের দিকে বেশ একটা স্ট্রাগল করতে শুরু করেছিল। প্রথমার্ধে ব্রাজিল যেভাবে খেলেছে, ভিনিসিয়াসের দুর্দান্ত ফিনিশিং, এছাড়াও ম্যাথিউস কুনার কথা যদি বলি, রাফিনার কথা যদি বলি এবং মার্তিনেল্লির কথা যদি বলি, কারোর কথাই বলে কিন্তু শেষ করতে পারবো না। কারণ প্রথম ম্যাচে তারা ডিফেন্সিভলি যেভাবে খেলেছিল, এরপরে কিন্তু অনেকেই বলতেছিল যে কার্লো আনচেলত্তি আসলে কীভাবে ব্রাজিল টিমটাকে লিড করতে যাচ্ছেন। সেখান থেকে কিন্তু আমরা সেকেন্ড ম্যাচের আশায় ছিলাম, যেখানে প্যারাগুয়ের সঙ্গে তারা কেমন করতে যায় এবং কার্লো আনচেলত্তির আসলে প্ল্যানটা কী ছিল, এইটা বোঝার জন্যই কিন্তু মূলত সেকেন্ড ম্যাচটা যেটা প্যারাগুয়ের সাথে হওয়ার কথা, সেখানে কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম। এর পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে ম্যাচের শুরুর দিকেই ব্রাজিল খুবই ডিফেন্সিভলি সলিডিটি দেখিয়েছেন এবং দুটো ম্যাচেই কিন্তু ক্লিন শিট রাখতে পেরেছেন, যেটা অ্যালিসন বেকারের জন্য একটা ভালো দিক, পজিটিভ দিক। এছাড়াও দলের জন্য একটা পজিটিভ দিক, কার্লো আনচেলত্তির জন্য এটা পজিটিভ দিক অবশ্যই। যেখানে চারজন ডিফেন্ডারের উপর কার্লো আনচেলত্তি এখন ভরসা করতে পারেন, যে যারা দু ম্যাচে খুবই ডিফেন্সিভলি ভালো রেখেছে, চারজনকে একদম নিচে নেমে থেকেছে, কিন্তু তারা উপরে উঠলেও তারা ডিফেন্সে খুব ভালো সহযোগিতা করতে পেরেছে। এছাড়াও যদি আপনি বলেন ক্যাসমিরোর কথা, যিনি একজন অভিজ্ঞ প্লেয়ার এবং তিনি অবশ্যই ব্রাজিলের ডিফেন্সে খুব ভালো কার্যকারিতা রাখতেছে। আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে যে ম্যাচে সবথেকে বেশি ইম্প্যাক্ট রেখেছেন তিনি কোনার মুভমেন্টগুলো এমন ছিল যে তিনি মূলত আজকে খেলেছিলেন নাম্বার 10 পজিশনের, এবং তিনি নাম্বার 10 পজিশনের একজন প্লেয়ারের যে কাজগুলো, এই কাজগুলোই মূলত তিনি করেছেন, যেখান থেকে ডি বক্সের বাইরে থেকে মুভ করে বক্সের ভিতরে ঢোকা এবং ক্রস দেওয়া। এছাড়া তিনি শর্ট কর্নারের বলগুলোকে পিক করে 6 ইয়ার্ড বক্সের ভিতরে পাঠিয়ে দেওয়া, সেখানে ভিনিসিয়াস দাঁড়িয়ে ছিল। এছাড়া মার্তিনেল্লি কখনো বক্সের ভিতরে ঢুকতেছিল। এরপর রাফিনার কথা যদি বলি, যিনি বার্সেলোনায় দুর্দান্ত একটা মৌসুম শেষ করেছে। এছাড়া রাফিনার মুভমেন্টগুলো ছিল দেখার মতো। যারা ফুটবল প্রেমিক তারা অবশ্যই এই কয়েকটা প্লেয়ারের মুভমেন্টগুলো যদি দেখেন ম্যাচের ভিতরে, এবং এদেরকে যদি কার্লো আনচেলত্তি সেইভাবে তৈরি করতে পারে যেটা তিনি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে করেছিলেন, অবশ্যই ব্রাজিলের সফলতার মুখ দেখবে বলে আমি আশাবাদী। ব্রাজিলের আমার কাছে সবথেকে আগে আমি অভিযোগ করতাম এবং ব্রাজিল সমর্থকরা অভিযোগ করতো যে ব্রাজিলের মিডফিল্ডটা নিয়ে সমস্যা, এবং মিডফিল্ডে কিন্তু কার্লো আনচেলত্তি আসলে তিনি কী প্ল্যান রেখেছে সেটা আমরা জানি না। তবে আশা করি যে তিনি আসলে কেমন মিডফিল্ড রাখতে চাচ্ছেন এটা তিনি আসলে প্রকাশ করেন নাই। তিনি বলেছেন যে এক এক দলের সাথে তিনি এক একভাবে মিডফিল্ডটাকে সাজাবেন, কখনো 4-4-2 ফরমেশন খেলাবেন, কখনো 4-2-3-1 ফরমেশন খেলাবেন, কখনো বা 4-3-3 ফরমেশনে খেলাবেন। বিশেষ প্রয়োজনে তিনি বিশেষ ফরমেশনকে ইউজ করবেন এবং এই ফরমেশন অনুযায়ী তিনি মিডফিল্ডার 4 জন খেলাতে পারেন, মিডফিল্ডার 2 জন খেলাতে পারেন, অথবা তিনি মিডফিল্ডার 4-1-4-1 এভাবে তিনি খেলাতে পারেন, যেটা তিনি এখনো প্রকাশ করতে চাচ্ছেন না এবং তিনি এক্স্যাক্টলি কোনো কিছু বলেন নাই। কার্লো আনচেলত্তি জাস্ট তিনার ট্যাকটিক্যাল যে অ্যানালাইসিস, তিনি আগামী ব্রাজিলকে কিভাবে তিনি এই দুটো ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের ম্যাচে ট্যাকটিক্যালি তিনি কি ইমপ্রুভ করেছেন এবং কি তিনি এখন ইমপ্রুভ করা বাকি আছে, এই বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও দেবো। অবশ্যই সাথে থাকবেন।